ভোটের মাঠে বড় দলগুলো যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি এনসিপি ব্যস্ত জনসংযোগে। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা। পঞ্চম দিনেও বাস, ট্রেন, লঞ্চ সবখানে যাত্রীদের চাপ। শীর্ষ সন্ত্রাসী লিপ্টনের মামলা নিয়ে পুলিশের ৯-৬ এজাহারের নাম নিচের দিকে, অস্ত্রের তালিকায়ও করবিল। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে রাজপথে আটলান্টা, ওয়াশিংটন এবং শিকাগোবাসী। লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে কারফিউ। এবং কলম্বিয়ার বিপক্ষে হার এড়ালো আর্জেন্টিনা। আঞ্চেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম জয়, প্রতিপক্ষ প্যারাগুয়ে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবারে বিস্তারিত। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অযৌক্তিক এবং অবাস্তব বলে মনে করে দলটি। আর এখনো নির্বাচনের প্রস্তুতি শুরু করা না হলেও জোট করার কথা ভাবছে নাগরিক ঐক্য। অন্যদিকে নিবন্ধনের জন্য আবেদন না করেও নির্বাচনী জনসংযোগ চালিয়ে যাচ্ছে নতুন দল এনসিপি। জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আবেদন করবে বলে জানান দলটির নেতারা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। কাছে ঘোষণা করছে যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার আগের দিন সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোডম্যাপ প্রদান করবে। তার ঘোষিত নির্বাচনী রোডম্যাপ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। জামায়াত ইসলামী, এবি পার্টি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন দল ইতিবাচকভাবে নিলেও আপত্তি জানায় বিএনপি। ডিসেম্বরের নির্বাচন চায় দলটি। নেতারা বলছেন, যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত থাকলেও প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অযৌক্তিক এবং অবাস্তব। রোজার পর নির্বাচন হলে কেন্দ্রে ভোটার আসবে না। আগামী 1 মাস পরেও নির্বাচন দিলে বিএনপি প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশের জনগণ কতটুকু প্রস্তুত? কারণ আপনি তো প্রস্তুত থাকতে পারবেন না। আপনি কখন ডিক্লেয়ার করবেন তফসিল? আপনি কখন ক্যাম্পেইন করবেন? কি মানুষ কি তারাবি পড়বে, ইফতার করবে, নাকি আপনি সারাদিন রোজা রেখে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে বসে থাকবে? তাহলে তো আপনার উৎসব মুখর পরিবেশে আপনার নির্বাচন হবে না। সঙ্গত কারণেই আপনার ভোটাররা ভোট কেন্দ্রমুখী হবেন না। এদিকে নির্বাচন মাথায় রেখে জোট করার চিন্তা করছে নাগরিক ঐক্য। বিএনপির সঙ্গে এবারও জোটবদ্ধ হবেন কিনা জানতে চাইলে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা যে পরিবর্তন চাই, যেরকম করে চাই, সেই লক্ষ্যে যাদের সাথে যেতে পারবো তাদের সাথে যাব। কিন্তু নতুন নতুন যারা আছে তাদের সাথে কি রিলেশন হবে, এইটা তো আমরাই সবাই বলবো, তাদের সাথে কথা বলবো, দেখবো, অবজার্ভ করবো। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও এখনো নিবন্ধনের আবেদনই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দলটির নেতারা জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমে পিছিয়ে নেই। জুলাইয়ে আবেদন করার পাশাপাশি সারা দেশে কর্মসূচি চালানো হবে। 80 ভাগ না 90 ভাগ কাজ সম্পন্ন। আর নিবন্ধনটা একটা টেকনিক্যাল বিষয়। নিবন্ধনের জন্য তো আমাদের অন্যান্য কার্যক্রম পিছিয়ে থাকবে না বা থমকে থাকবে না। আমরা সারা দেশে কমিটিগুলো হচ্ছে এবং সেখানে মানুষের সাথে জনসংযোগ করছি। সে জুলাই মাসকে কেন্দ্র করে সারা দেশ এবং ঢাকাতে অনেকগুলো কর্মসূচি থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ ও বগুড়ায় ঈদ শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ আর কোথাও কোথাও কোনো ভোগান্তি রয়েছে কিনা তা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন ও সঞ্জু রায়। প্রথমে যাচ্ছি নারায়ণগঞ্জে। বিল্লাল, ফেরার পথে মানুষের যাত্রা কেমন চলছে এবং ঘাট বা সড়ক পথে কোনো চাপ বা সমস্যা দেখা যাচ্ছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই দুই মহাসড়কে যারা ঈদ ফিরতি যাত্রায় রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা কিন্তু এক স্বস্তি নিয়েই রাজধানীতে ফিরতে পারছেন, কারণ দুটি মহাসড়কের কোথাও আসলে কোনো ধরনের যানজট কিংবা ভোগান্তির চিত্র এখন পর্যন্ত আমরা দেখিনি। মহাসড়কের বিভিন্ন জায়গাগুলিতে হাইওয়ে পুলিশ যেভাবে কাজ করছে ঠিক তেমনি ভাবে এবার কিন্তু আনসার ব্যাটালিয়নের সদস্যরা মহাসড়কে অবস্থান করছেন। আমি এই মুহূর্তে আছি আসলে এই ঢাকা সিলেট মহাসড়কের রূপসী এলাকায়, যেখানে মূলত এই ঈদের যে ঘরমুখো মানুষ যখন বাড়িতে ফিরছিলেন তখন এই জায়গাটিতে আসলে তীব্র ভারী যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়েছিল। তবে ঈদ ফিরতি যাত্রায় কিন্তু আজকে এই জায়গাটিতে তেমন একটি
যানজটকে অর্থাৎ স্বস্তিতে মানুষ কিন্তু এই মহাসড়কে মার্গ দিতে পারছেন। তবে এই ঢাকা সিলেট মহাসড়কের বরাবর এবং বরপা এই দুটি জায়গাতে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। অর্থাৎ এটি 2 লেনের সড়ক হওয়ার কারণে উভয় পাশের যানবাহন যখন বাড়তি চাপ সৃষ্টি হয় তখনই কিন্তু আসলে যানবাহনগুলো দীর্ঘগতির সৃষ্টি হয়। তবে ঢাকা সিলেট মহাসড়কের এই পরিস্থিতি থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একেবারে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। এই মহাসড়কে মেঘনা টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত যে 30 কিলোমিটার এলাকা রয়েছে, এখানে সড়কের পাশে যেসব বাস কাউন্টার রয়েছে সেখান থেকে কিন্তু দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ যারা রাজধানীর পথে ফিরছেন তারা কিন্তু এই জায়গাতে নামছেন এবং কর্মস্থলে যোগ দেওয়ার জন্যই মূলত মানুষ শহরমুখী হচ্ছেন। তবে এখনো পর্যন্ত আসলে বিভিন্ন কলকারখানা বেসরকারি প্রতিষ্ঠানগুলি ছুটি থাকার কারণে সকল মানুষ কিন্তু আসলে একসঙ্গে রাজধানীতে ফিরছেন এমনটি নয়। যারা আগেভাগেই এই রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন শুধুমাত্র তারাই আসলে আজকে কিন্তু এই মহাসড়কে হয়ে রাজধানীতে ফিরছেন এমনটা কিন্তু আমরা দেখেছি। বলা যায় যে ভোগান্তি অনেকটা কম এবং স্বস্তি নিয়ে আসলে মানুষ এখন পর্যন্ত ফিরতে শুরু করেছেন। তো হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদুজ্জামান আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন মাত্র শুরু হয়েছে মানুষের ফেরা, 2-1 দিন পর হয়তো যদি চাপ বাড়ে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা এই মহাসড়কে আসলে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। তবে মহাসড়কে এখনো পর্যন্ত দূরপাল্লার যে যানবাহনের চাপ সেটি কিন্তু আমরা দেখিনি। স্বস্তি নিয়েই মানুষ রাজধানীতে ফিরতে পারছেন, কোথাও কোনো ধরনের ভোগান্তির চিত্র কিন্তু এখন পর্যন্ত নেই। এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সার্বিক তথ্য। আমরা এখন বগুড়াতে যাব, সেখান থেকে আমরা জানবো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর। সেখানে আছেন আমাদের বগুড়াতে আছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, জানাবেন আপনার এলাকার মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতি। বিল্লাল, নারায়ণগঞ্জের মতো বগুড়াতেও কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। গতকাল থেকেই বগুড়ার যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে কিন্তু কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। প্রতিটি কাউন্টার থেকেই যাত্রীরা তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আজকেও কিন্তু আমি দাঁড়িয়ে আছি বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে। এখানে এসে দেখেছি প্রতিটি কাউন্টার থেকেই যাত্রীরা বেশ নির্বিঘ্নেই তাদের কর্মস্থলে ফেরার টিকিট নিচ্ছে। বেশিরভাগ যাত্রী কিন্তু ঢাকামুখী, গার্মেন্টস কর্মী থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি কোম্পানির যারা চাকরিজীবী তারা কিন্তু গতকাল থেকেই ঈদের ছুটি শেষ করে তারা কর্মস্থলে ফিরে যাচ্ছে। এখন পর্যন্ত কাউন্টারগুলো বা বাস স্ট্যান্ডগুলোর যে চিত্র সেখানে কিন্তু খুব বেশি যে যানজট বা খুব বেশি যাত্রীদের চাপ এইরকম কিছু মনে হয়নি। বাসের যে কাউন্টারে যারা কর্তৃপক্ষ তারা যেটি বলছে যে আসলে এখন পর্যন্ত স্বাভাবিকভাবে তারা সকল গাড়ি সময় মতোই ছেড়ে যাচ্ছে। তবে শুক্র এবং শনিবার তখন কিন্তু যাত্রীদের একটু চাপ হবে, তবে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য তারাও প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত আমি বগুড়ার যে কাউন্টারগুলো রয়েছে অধিকাংশ বাস কাউন্টারগুলোতে আমি খোঁজ নিয়েছি, এখানে কিন্তু টিকিটের দাম নিয়ে কোনো বিড়ম্বনার চিত্র এই ঈদুল আজহাতে আমরা দেখিনি। নন এসি গাড়ির যে ভাড়া সেটি কিন্তু আগের মতোই 550 টাকা করে নেওয়া হচ্ছে। তবে ঈদ উপলক্ষে কিছুটা বেড়েছে এসি গাড়ির ভাড়া। হুন্ডাই যে গাড়িগুলো সেগুলো কিন্তু বগুড়া থেকে ঢাকা 1500 টাকা এবং RM2 যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ভাড়া নেওয়া হচ্ছে 1300 টাকা, 300 টাকা করে বাড়তি। আসলে সাধারণ মানুষের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছে যে আসলে 5 জুন থেকে শুরু হওয়া 10 দিনের যে ছুটি পাওয়া গিয়েছিল তা কিন্তু সরকারি চাকরিজীবীরা বেসরকারি চাকরিজীবীরা কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ বা 5 দিন করে ছুটি পেয়েছে। সেই ছুটি শেষ হওয়ার আগেই তারা কিন্তু আবারও ফিরে যাচ্ছে তাদের কর্মস্থলে এবং অনেকেই কিন্তু টিকিট কেটে রেখেছেন। তারা যখন ঈদের আনন্দ করার জন্য বাড়িতে ফেরে তখনই কিন্তু আবার সেই ফিরতি টিকিট অগ্রিম কেটে রেখেছে। তবে বগুড়ার যে কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো অনেক যাত্রী কাউন্টারে এসে সরাসরি তারা টিকিট নিতে পারছে। আমরা একটু সরাসরি কথা বলবো কয়েকজনের সাথে। আপনি কোথায় যাবেন আর টিকিটের দাম কত নিল, কেমন মনে হচ্ছে সব পরিবেশ? আমি ঢাকাতে যাচ্ছি আর কি, গাবতলী। তো আমার কাছে টিকিটের দাম যেটা নিয়েছে যা স্বাভাবিক দাম 550 টাকা ওইটাই নিয়েছে আর কি। নন এসিতে যাচ্ছি, তো আমার কাছে পরিবেশটা স্বাভাবিক মনে হয়েছে এবং সবকিছু ভালোভাবে চলতেছে। এইখানে কোনো ভোগান্তির শিকার আমি হইনি আর কি। এখন আশা করতেছি রাস্তার যে যাত্রা এটাও আশা করতেছি যে যানজট মুক্ত হবে এবং ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারবো। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন আসলে ঈদে যেরকম কর্মফেরার কর্মজীবী যে মানুষরা ঈদে বাড়ি এসেছিল
আসার সময় কিন্তু সড়কে বেশ যানজট ছিল। ঢাকা থেকে বগুড়া আসতে অনেকের 19 ঘন্টা থেকে 20 ঘন্টা পর্যন্ত সময় লেগেছে। তবে কাউন্টারে যারা কর্তৃপক্ষ তারা বলছে যে আসলে তারা কর্মস্থলে ফেরার সময় সড়কে তেমন একটি যানজটের চিত্র এখন পর্যন্ত নেই। তাদের যাত্রা অবশ্যই স্বস্তির হবে। তো বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের খবরাখবর নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ ও বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত খবরাখবর। ঈদের পঞ্চম দিনেও পর্যটকদের পদচারণায় সরগরম কক্সবাজার, উপচে পড়া ভিড় বেলাভূমিতে। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। রহমান, পর্যটকদের নিরাপত্তা জোরদারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেমনটি জানছেন তোহা, কক্সবাজারে ডাল প্রাচীর হয়েছে সমুদ্র সৈকত এরিয়াতে লোকে লোকারণ্য সৈকতের 3 কিলোমিটার এলাকা জুড়ে। কক্সবাজারের যেই টুরিস্ট এলাকার যে প্রশাসন আছে তারা আপনি যে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকে তারা সবসময় তাদের জনবল রয়েছে যে সংকট সেটি তারা বারবার আমাদেরকে বলে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিচকর্মী এবং বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা তারা সবসময় চালিয়ে যায়, কিন্তু সেটি 120 কিলোমিটার সমুদ্র সৈকতের 5 কিলোমিটার যে এলাকা রয়েছে সেটি খুবই নগণ্য। এবং কক্সবাজারের আজকে ঈদের পঞ্চম দিন, কিন্তু প্রায় মনে হচ্ছে যেন আজকেই ঈদের দিন আছে বলে পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের হোটেল মোটেল জোনের যেই এরিয়া, এখানে শুধু লোকে লোকারণ্য আজকে, এবং তারা বলছে অনেক লোক হোটেলের রুম বুকিং দিয়ে না আসায় অনেক বিপাকে পড়েছে তারা, এবং সেটা হলো তারা হোটেলের রুম বৃদ্ধির ব্যাপারে অভিযোগ করেছে। এবং কক্সবাজারের যেই জেলা প্রশাসন এবং বিচ কর্মীরা রয়েছে তারা বারবার মাইকিং সতর্ক করতেছে যাতে পর্যটকরা অতিরিক্ত গোসলে না নেমে যেন অতিরিক্ত দূরত্বে না যায়, এবং তারা যেন সমুদ্রের কাছাকাছি এরিয়াতে থাকে, যেন তারা নিজেদেরকে সংযত রেখে সমুদ্র স্নানে নামে। এবং যারা সমুদ্রে বিশেষ করে সৈকতে যারা সুইমিং জানে না, সাঁতার জানে না, তারা যেন সমুদ্র সৈকতে অতিরিক্ত পানিতে গিয়ে যেন তারা নেমে ভেসে যায়, যার কারণে গত কয়েকদিনে 6-7 জন লোক পর্যটক মারা গেছে, যেটার ফলশ্রুতি জেলা প্রশাসন একটু সতর্ক রয়েছে, যারা তৎপরতা রয়েছে। কিন্তু সেটি পর্যটকের খুবই অপতুল, কারণ যারা পর্যটকরা আসে তারা কিন্তু বিচ কর্মী সহ যারা যে মাইকিংটা হয় সেটা অনেকেও শুনতে অভ্যস্ত হয় না, এবং তারা সমুদ্রের সৈকতে এসে নিজেকে একেবারে পাগল প্রায় মতো দৌড়াদৌড়িতে থাকে, নিজের কোনো খোঁজ খবর রাখে না। পরিবার পরিজন নিয়ে দাপড়িয়ে বেড়ানোর সময় যে নিজের পরিবারের সর্বস্ব প্রিয় মানুষটি তারা হারিয়ে ফেলে, এবং তাদের যেই ঘুরতে আসার যেই একটা আবেগ উচ্ছ্বাস সেটা যেন কন্ট্রোল করে, সেটা যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে বারবার বলেছেন যেন কক্সবাজারের যেই নিরাপত্তা বেষ্টনীটা শুধু আগামী 2-3 দিনের জন্য নয়, সবসময় যেন কক্সবাজারের যেই নিরাপত্তা এবং লাইফগার্ড কর্মী, বিচ কর্মী, এবং এখানে যে একটা নিরাপদ সুইমিং জোন করার জন্য বারবার যেটা বলা হয় নেটিং জোন যেটা দিয়ে সুইমিং পুল করানো হয়, এবং সুইমিংয়ের জন্য একটা নির্দিষ্ট যদি স্থান থাকে তাহলে সেটি সবচেয়ে পর্যটকদের জন্য নিরাপদ হবে। কারণ একজন মানুষ তার আনন্দ করতে এসে তার পরিবার পরিজন হারানো যে কত বেদনার সেটি গত কয়েকদিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আরেকটা বিষয় সেটি হলো যে কক্সবাজারের যেই বিভিন্ন পর্যটন স্পটগুলো রয়েছে ওখানে বিভিন্ন দালাল এবং ফরিয়ারা থাকে, যারা আগামী 2-1 দিন কক্সবাজারে আসবেন পর্যটক ব্যবসায়ীরা অনুরোধ করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকেও যেন বুকিং দিয়ে নির্দিষ্ট তথ্য নিয়ে যেন তারা কক্সবাজারে আসেন, যাতে অযথা হয়রানি স্বীকার করতে না হয় এবং অতিরিক্ত দাম গুনতে না হয়। সবসময় এখানে কিছু ফরিয়াদিরা রয়েছে যারা বিভিন্ন এই মৌসুমি ব্যবসায়ীরা রয়েছে, যারা অল্প দামে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত হোটেল ভাড়া আদায় এবং খাবারের মান এবং বিভিন্ন ধরনের যেই কর্মগুলো করার জন্য অনেক লোক উৎপেতে থাকে। কিছু অসাধু পর্যটকরা রয়েছে যারাও সবসময় এই ধরনের অল্পকর্মে জড়িত থাকে, এবং কক্সবাজারের যেই সার্বিক আবহাওয়া আগামী 2-1 দিন ভালো থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। তোহা, আপনাকে ধন্যবাদ আব্দুর রহমান। দর্শক, কক্সবাজার থেকে আমাদেরকে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। দেখছেন সংবাদ দুপুর। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের চাপ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাহিম, রাজধানীতে ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে যাত্রীরা রয়েছেন তারা মূলত
এই রাজধানীর যাত্রাবাড়ি এবং সায়দাবাদের যে অঞ্চলটি রয়েছে এখান দিয়েই মূলত যাত্রা করে। তো আমরা এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ অঞ্চলে রয়েছে। এখানে একটু দেখাতে চাই যে ঈদে প্রিয়জনের সঙ্গে যে ঈদ উদযাপন, ঈদুল আজহার যে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, সেই ঈদের ছুটি কাটিয়ে কিন্তু ইতোমধ্যেই রাজধানীতে কর্মজীবী মানুষ আসতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর সায়দাবাদে এখন অনেকটা গাড়ির যে একটা ভিড় এবং গাড়ির যে জ্যাম দেখা যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো যাত্রীদের কাছ থেকে আমরা অভিযোগ পাইনি যে তারা কোনো বড় ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। তবে রাজধানীর যে টার্মিনালগুলো রয়েছে, বাস টার্মিনালগুলো কিন্তু অনেকটাই ফাঁকা লক্ষ্য করা গেছে, কারণ যে পূর্ব থেকে কেটে রাখা টিকিট অনুযায়ী কিন্তু যে সকল যাত্রীরা আসতে শুরু করেছেন তারা কিন্তু এখন পর্যন্ত অনেকেই আসেননি। ঈদের ছুটি অনেক লম্বা হওয়ার কারণে কিন্তু রাজধানীতে খুবই ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করেছেন এখন পর্যন্ত। এছাড়া এখানে যে বাসের যাত্রীরা রয়েছেন তারা আমরা ঈদের আগে দেখতে পেয়েছিলাম যে অনেক জায়গা থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ আসছিল। এখন পর্যন্ত কিন্তু ঈদের যে ফিরতি যাত্রায় আমরা এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। পাশাপাশি যে সকল যাত্রীরা জীবিকার তাগিদে ঢাকায় ফিরেছেন এবং ফিরছেন তারা কিন্তু মূলত আরও 2-3 দিন পর থেকে আসা শুরু করবেন ঢাকার উদ্দেশ্যে, কারণ এবার প্রায় 10 দিনের একটি সরকারি ছুটি ছিল। সেই ছুটির ফলে কিন্তু অফিস আদালত এবং যে সকল কর্মজীবী মানুষরা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা কিন্তু এখনও আসা শুরু করেননি, কারণ ঢাকা এখনও আমরা সে অনুযায়ী অনেকটা ফাঁকাই দেখতে পাচ্ছি। এছাড়া সার্বিকভাবে যদি আমি সায়দাবাদের এখানকার অবস্থা বলি, যে কিছু লোকাল বাস এবং দূরপাল্লার হাতে গোনা কিছু বাস আমরা দেখতে পাচ্ছি যেগুলো আসলে খুবই নগণ্য। মানুষজন সকালে কিছু এসেছেন, যাত্রীরা যারা এখানে নেমেছেন, তবে এখন দুপুর হওয়ায় কিন্তু অনেকটাই ভিড় তেমন একটি লক্ষ্য করা যাচ্ছে না। তবে যে সাধারণ চিত্রটি আমরা সাধারণত দেখে থাকি যে বাসগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে একটি যানজট সৃষ্টি হয়, সেই সাধারণ যানজটই এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে। কিন্তু ঈদের যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপটি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। এই ছিল রাজধানীর সায়দাবাদ যে বাস টার্মিনাল রয়েছে, বাস টার্মিনাল থেকে সর্বশেষ দোয়া। আপনাকে ধন্যবাদ ফাহিম। দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টনের মামলার এজাহারে 9-6 অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কুষ্টিয়া সেনাবাহিনীর হাতে লিপ্টন সহ তার 6 সহযোগী গ্রেফতার হলেও পুলিশের এজাহারে লিপ্টনের নাম রয়েছে 4 নম্বরে। এজাহারে শীর্ষ সন্ত্রাসী লিপ্টনের নাম শেষে দিয়ে সহযোগীদেরই করা হয়েছে প্রধান আসামি। উদ্ধার করা অস্ত্রতেও পুলিশের তালিকায় রয়েছে গড়মিল। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। সন্ত্রাসী লিপ্টন ও তার 3 জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 6টি বিদেশি পিস্তল এবং একটি বিদেশি লং ব্যারেল গান সহ 10টি পিস্তল ম্যাগাজিন, 33 রাউন্ড 9mm অ্যামুনিশন। গত 6 জুন ভোরে কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা এলাকার বাড়ি থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টনকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় 6টি বিদেশি পিস্তল, একটি ব্যারেল গান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে পুলিশের এজাহার বলছে ভিন্ন কথা। সেনাবাহিনী প্রেস ব্রিফিংয়ে লিপ্টনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করলেও পুলিশের এজাহারে লিপ্টনের নাম শেষে দিয়ে সহযোগীদেরই করা হয়েছে প্রধান আসামি। উদ্ধার হওয়া অস্ত্রতেও পুলিশের তালিকায় রয়েছে গড়মিল। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। 60টা অস্ত্রের ভিতরে এক একজনের 5টা করে দিল, লিপ্টনকে 2টা দিল। লিপ্টন হবে 1 নম্বর আসামি, লিপ্টন কেন হইলে হচ্ছে 4 নম্বর আসামি। অবশ্যই পুলিশের কাছে, তার কারণ সে আছে শিশু, সে আছে গডফাদার, কারণ সেই তো আছে প্রথম, তার সাথে যেগুলো সেগুলো ছেলাফেলা। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে গুম খুন অস্ত্রবাজির মাধ্যমে কুষ্টিয়া সহ আশপাশের কয়েকটি জেলায় লিপ্টন গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যোগ দেন বিএনপি নেতা জাকির সরকারের সঙ্গে, আবারও সক্রিয় হন অপরাধ জগতে। লিপ্টনের দৃষ্টান্তমূলক শাস্তি সহ এজাহার 9-6 সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এই সমাজের ভিতরে বহুত বিশৃঙ্খলা কাজ করেছে। বিএনপির সাথে সে জড়িত হয়ে আবার সে বিএনপির নেতা পর্যায়ের সাথে নিয়ে সে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ও কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি,
আমলিগ ক্ষমতায় ছিল তখনও খুব চালাইছে, লোকজনের উপর অত্যাচার করেছে, আমার নিজের উপরেও খুব অত্যাচার করেছে। তবে মামলার এজাহার নিয়ে কোনো সদুত্তর নেই পুলিশের কাছে, দিচ্ছেন গোজামিলে বক্তব্য। লিপ্টনের পাট ফেলে ওখানে বেশি, তার ভূমিকা, তার বাড়িতেই সবকিছু হয়েছে, অন্যান্য আসামিরা তার বাড়িতে, অন্যান্য অস্ত্রও তার বাড়ির থেকে, শুধুমাত্র একটা অস্ত্র অন্য বাড়ির থেকে হয়েছে। সুতরাং এখানে তার এজাহার গর্বের বিষয়টা এখন মূল বিষয় দাঁড়াবে। এখানে সে শেষের দিকে থাকাতে সে কোনো সুযোগ সে পার সুযোগ নাই। শীর্ষ সন্ত্রাসী লিপ্টনকে প্রধান আসামি না করে সহযোগীদের আসামি করাই জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তাদের অভিযোগ, মামলায় প্রভাব বিস্তার করছেন লিপ্টনের ছোট ভাই সরকারের উপসচিব আলমগীর কবির। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পাবনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও একজন। বুধবার সকাল 7টায় ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদর উপজেলার মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মৃত আবেদ আলী মন্ডনের ছেলে আনিসুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পেছন থেকে আসা কাভার্ড ভ্যান মফিজুল ইসলামের স্ত্রী, মেয়ে এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। মফিজুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় ২.৫ ঘন্টা বন্ধ থাকার পর নন্দনগাছি স্টেশন থেকে সাগরদাড়ি এক্সপ্রেস ছেড়ে দিলে সকাল 9:45টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে সিল্ক সিটি, সাগরদাড়ি, বরেন্দ্র ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি এবং স্টেশন সংস্কারের দাবিতে বুধবার সকাল 6:30টার দিকে স্থানীয়রা সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারণে মধুমতি এক্সপ্রেস সরদহ রোডে, বনলতা এক্সপ্রেস হরিয়ানে, সিল্ক সিটি ও মহানন্দা এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে থেমে যায়। রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া 4টি ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, আন্দোলনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দেখছেন সংবাদ দুপুর। পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনেও ফিরছেন হাজিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, পবিত্র হজ শেষে দেশে আসতে পেরে হাজিরা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আজ দ্বিতীয় দিনের মতো পবিত্র হজ পালন করে যারা হজযাত্রী রয়েছেন তারা কিন্তু ঢাকায় আসতে শুরু করেছেন এবং গতকালকে 7টি ফ্লাইট এসেছিল এবং আজকে 11টি ফ্লাইট আসার কথা রয়েছে এবং 11টি ফ্লাইটে প্রায় 4400 জন হজযাত্রী তারা আজকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। তো ইতিমধ্যে বেশ কয়েকটি বিমান আজকে এসে পড়েছে এবং যারা হজযাত্রী রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিমানবন্দর থেকে তারা একে একে বেরিয়ে আসছেন এবং হজযাত্রীদের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন থেকে বেশ কিছু আসলে নতুনত্ব নিয়ে আসা হয়েছে। যেমন টার্মিনাল 2 যেটি রয়েছে এটি পুরোটাই যখন হজের কোনো ফ্লাইট আসছে এই টার্মিনাল 2কে তারা ব্যবহার করছে শুধুমাত্র হজ যাত্রীদের জন্য, আর যার কারণে কিন্তু অনেকটা আরামে তারা কিন্তু বেরিয়ে আসতে পারছেন। এছাড়া আরেকটি কথা যেটি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে হজ থেকে যারা ফিরছেন তাদের জন্য ইমিগ্রেশন ব্যবস্থাও কিন্তু আলাদাভাবে করা হয়েছে, যার কারণে একটি ফ্লাইট যখন শাহজালালে এসে নামছে তার 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু হজ যাত্রীরা বেরিয়ে আসতে পারছেন, অর্থাৎ কোনো ধরনের ভোগান্তি যে তাদের এয়ারপোর্টে পোহাতে হচ্ছে এমনটি কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করেনি, বরং ব্যবস্থার যে নেওয়া হচ্ছে সেটির প্রশংসাই তারা করেছে। এবং এছাড়া অন্যান্য বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এবারের সব মিলে হজ কেমন ছিল, হজের ব্যবস্থাপনা কেমন ছিল, তো সেটি কিন্তু তারা সন্তোষজনক বলছেন এবং বলছেন যে কোনো ধরনের সমস্যা ভোগান্তি ছাড়াই তারা দেশে বাড়িতে আসছে। তো এবারের হজ যাত্রায় আপনাদের কোনো ভোগান্তি হয়েছে কিনা? না, আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। বিমানবন্দরের ভেতরে কোনো ভোগান্তি বা সমস্যা? না, এমন তো হয় নাই। আর অনেক লোক বাড়ি যাচ্ছে তো ওই সিরিয়ালের লাইন, এই আর কোনো সমস্যা নাই।
একজনের সাথে কথা বলছিলাম হজযাত্রী, এবং তিনি যেটি বলছেন যে এয়ারপোর্টের ভেতরেও কোনো সমস্যা হয়নি এবং বাহিরে সেখানেও কিন্তু কোনো ধরনের সমস্যা তাদের পোহাতে হয়নি। তো সব মিলিয়ে কিন্তু আসলে একটি সন্তোষজনক যে কথা সেটি সবার মুখ থেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো এবারের হজ যাত্রায় কোনো ধরনের সমস্যা হয়েছে কি? না, ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে আমরা আমাদের কার্যক্রম সমাধান করে আমরা আসতে পারছি ইনশাল্লাহ এখন পর্যন্ত। সার্বিক ব্যবস্থাপনা কেমন ছিল? বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার তো বেশ যৌথভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন এবং আমাদের কোনো ব্যাঘাত ঘটে নেই, কোনো কাজে ব্যক্ত ঘটে নেই। বিমানবন্দরের ভিতরে হজযাত্রীদের হয়রানির কোনো বাইরে কোনো কোথাও হয়রানি, কোনো মানসিক বা হারানি পালানি যে কিছুই সবগুলি সঠিকভাবে সুন্দরভাবে হয়েছে। আমরা এর জন্য দুনো সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আরেকজনের সাথে এই কথা বলছিলাম, একই কথা তিনিও জানালেন যে বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের পক্ষ থেকে যৌথভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল এবং যার কারণে কিন্তু তারা অনেকটাই নির্বিঘ্নে এবং নিরাপদে দেশের মাটিতে পবিত্র হজ পালন করে এসে পৌঁছে গেছেন। এবং এখানে টার্মিনাল 2 যেটি বলছিলাম, এটি পুরোটাই হজ যাত্রীদের আগমনী জন্য আসলে ব্যবহার করা হচ্ছে। এখানে অন্য কোনো ফ্লাইটের যাত্রী খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। এবং অপরদিকে যে টার্মিনাল 1 রয়েছে সেখানে অন্যান্য ফ্লাইটের যারা যাত্রীরা আসছেন সেই টার্মিনাল 1 দিয়ে কিন্তু তারা বিমানবন্দর ত্যাগ করছেন। এবং আরেকটি কথা বলছিলাম যে সবসময় ইমিগ্রেশন নিয়ে একটু ঝামেলা পোহাতে থাকতে হয় হজযাত্রীদের, এবং যার কারণে এবার কিন্তু বেবিচক থেকে আলাদা ইমিগ্রেশন ব্যবস্থা করা হয়েছে হজযাত্রীদের। যদি আরেকজন হাজির সাথে কথা বলি, এবার তো হজ করে আসছেন আলহামদুলিল্লাহ, তো কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো সমস্যা নাই। আল্লাহর মর্জি খুব ভালো। আল্লাহ কাগজপাতি খুব চেক করছে, কিন্তু আমরা হজ শান্তি মতোই করছি। বিমানবন্দরে কোনো হয়রানির মধ্যে কাগজ চেক করছে 7 বার করে, কাগজ চেক করছে, মাপছে, মাইপাই 100-200 বেশি হইলে ছাড় দিছে। তো তিনি আসলে বলছিলেন যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন সবার, যে কোনো ধরনের ভোগান্তি একই কথা কিন্তু সবাই বলছে যে এবারের হজ যাত্রা বেশ সুশৃঙ্খল ছিল। তারা গিয়েছে যেভাবে নিরাপদে গিয়েছে এবং যাওয়ার সময় তাদেরকে খুব একটা ভোগান্তি শিকার হতে হয়নি, এবং একইভাবে তারা আবারও দেশে ফিরে আসছেন। এবং এই হজ যাত্রার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেটি সবকিছু মিলে ভালো ছিল। সবার মুখে একই কথা আমরা শুনতে পাচ্ছি। এবং এই ফিরতি ফ্লাইট যেটি এখন চলছে, এই ফিরতি ফ্লাইট আগামী 10ই জুলাই পর্যন্ত চলবে বলে। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অভিবাসন বিরোধী অভিযানের জেরে চলমান আন্দোলন মোকাবেলায় লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে কারফিউ জারি করেছে প্রশাসন। এতে মানুষের জীবন বাঁচবে বলে দাবি করেছেন মেয়র কারেন বস। আন্দোলনের সমর্থন জানিয়ে রাজপথে নেমেছে আটলান্টা, ওয়াশিংটন এবং শিকাগোবাসীও। একে জাতীয় নিরাপত্তায় হুমকি উল্লেখ করে হুঁশিয়ারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন বিরোধী তল্লাশি বা অভিযানের জেরে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি দিন দিন অবনতির দিকেই। এ আন্দোলনে বাড়ছে শিক্ষার্থী, চিকিৎসক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের সমর্থন। আন্দোলন দাবানলের রূপ নেওয়ার আগেই যে করেই হোক নিয়ন্ত্রণে আনতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলসের অভিবাসীরা বলছেন তাদের পক্ষে সবারই আওয়াজ তোলা উচিত। যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে তারা ভূমিকা রাখছেন দীর্ঘদিন। লস অ্যাঞ্জেলেসের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন মেয়র কারেন বাস। সংবাদ সম্মেলনে তিনি জানান, মানুষের নিরাপত্তার স্বার্থেই এ কারফিউ। তার দাবি, মানুষের কণ্ঠরোধ করতে কারফিউ জারি করা হয়নি। স্থানীয় সময় রাত 8টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে ট্রাম্প যেমনটা অনুমান করেছিলেন তাই ঘটছে। এ আন্দোলনে সমর্থনে শিকাগো, ওয়াশিংটন ডিসি, আটলান্টার রাজপথে নেমেছে বহু মানুষ। সারা দেশে মানুষ এক হয়েছেন। ট্রাম্প স্বার্থপর, তাই তার বিরুদ্ধে আজ আমরা রাজপথে নেমেছি। আশা করি ভালো কিছু হবে। তবে শিকাগোয় অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। কোথাও কোথাও ধস্তাধস্তিও দেখা যায়। এ আন্দোলনকে জাতীয় নিরাপত্তার হুমকি দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুষ্ট সহিংস আন্দোলন মোকাবেলায় লস অ্যাঞ্জেলেসের সেনা, মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে। শহরটি এবং সেখানকার মানুষকে কিছু উগ্র বামপন্থীদের হাত থেকে বাঁচাতে হবে।
ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কর্মকর্তারা শহরের ল্যাটিন অধ্যুষিত এলাকায় অভিযান চালানোর খবরে বিক্ষোভ শুরু হয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।